Hello everyone, my name is Rakibul Hasan Rafi, currently an elective student of University Hospital. সো আজকের যে কেসটা বেসিক্যালি এই কেসটা বাংলাদেশেও আমি একবার ফেস করেছি, জাপানে এসে ফেস করতেছে। সো আই উইল বি টেলিং টুডে দ্য কন্ট্রাস্ট বিটুইন বাংলাদেশ অ্যান্ড জাপান অ্যান্ড দেয়ার অ্যাপ্রোচেস। সো বাংলাদেশের যে পেশেন্টটা আসছে, সে যে কমপ্লেনগুলো নিয়ে আসছে, সে বলতেছে আমার মাথায় প্রচন্ড পরিমাণ ব্যথা, তার রাইট সাইডের একদম পরিমাণ উইক হয়ে গেছে একদম, আর তার কথায় জড়তা আছে, ওটা স্লারিং অফ স্পিচ। আচ্ছা, এরকম যখন একটা পেশেন্ট আসে তখন আমরা তার জিসিএস করলাম। জিসিএস করে দেখলাম ইট ইজ 12/15। আমরা যখন তার রাইট সাইডের জার্গুলা করলাম, জার্গুলা এক্সিজারেটেড, প্লান্টার করলাম, প্লান্টার এক্সটেনসর। তো যখন আমার এই ফিচার্সগুলো আসে তখন আমাদের যে ডিরেকশন হয় দ্যাট ইজ স্ট্রোক। ওকে, সো আমাদের ক্লিনিক্যাল ফিচার্স মিলতেছে, আমার সাইন সিমটমস মিলতেছে, আমার সবকিছু না স্ট্রোকের দিকে যাচ্ছে। সো আমাদের মাথায় যেটা ঘুরতেছে দ্যাট ইজ ইসকেমিক স্ট্রোক। সো পেশেন্টকে একটা সিটি স্ক্যান করতে দেওয়া হলো। পেশেন্টকে যেহেতু সিটি স্ক্যান করতে দেওয়া হয়েছে, উইদিন সিটি স্ক্যানের মধ্যে কোনো রকম হেমোরেজিক কোনো লেশন নাই, বাট দেখা যেতেছে একটা ইসকেমিক স্ট্রোক, একটা ইসকেমের একটা ফিচার পাওয়া যেতেছে। তো যেহেতু হেমোরেজিক স্ট্রোক নাই, সো তখন আমরা পেশেন্টকে, যেহেতু পেশেন্ট 2 ঘন্টার মধ্যে আসছে, তখন আমরা পেশেন্টকে আর্জেন্টলি আমরা একটা থ্রোম্বোলাইসিস করছি। তো থ্রোম্বোলাইসিস কেন করছি? স্ট্রোক হচ্ছে বেসিক্যালি কোনো আর্টারির মধ্যে যদি একটা থ্রোম্বাস হয়ে যায় বা অক্লুড হয়ে যায়, সেই অক্লুড বা থ্রোম্বাস বা এই জড়তাটাকে ভাঙার জন্য মেইনলি থ্রোম্বোলাইসিস করা হয়। যখন থ্রোম্বোলাইসিস করা হয় তখন পেশেন্ট সাধারণত রিজলভ করে, ওর যে আগের টিস্যু পারফিউশন সেটা ফিরে আসে, যার কারণে স্ট্রোকের যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো আর ফার্দার ফেস করে না। কিন্তু এই পেশেন্ট আসছে, পেশেন্টের সাইন সিনড্রোম নিয়ে আসছে, আমরা সিটি স্ক্যান দিয়ে কনফার্ম হইলাম, পেশেন্টকে আমরা থ্রোম্বোলাইসিস করলাম, স্টিল পেশেন্টের রিকভার হয় নাই। পেশেন্টের 4 ঘন্টা, 6 ঘন্টা, 12 ঘন্টা হয়ে গেছে, পেশেন্টের কোনো রিকভারি নাই। পেশেন্ট 24 ঘন্টা হয়ে গেছে, পেশেন্টের কোনো রিকভারি নেই। পেশেন্টের উইকনেস আছে, স্লারিং আছে, ডেভিয়েশন আছে। উল্টা 24 ঘন্টা পর যখন আমরা একটা সিটি করলাম, দেখলাম যে ইস্কেমিয়াটা আরো বাড়তেছে। এমআরআই যখন আমরা করলাম তখন আমরা দেখলাম যে হ্যাঁ, ইস্কেমিয়া তো আছে ডেফিনেটলি, বাট দেয়ার ইজ সামথিং এলস ইন এমআরআই, যেটা আমরা সাধারণত মানে আমরা দেখতেছি যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যে ভেসেলস গুলো আছে, এই ভেসেলগুলোর মধ্যে কোনো একটা অ্যাবনর্মালিটি মনে হইতেছে। তো যখনই আমরা ভেসেলের কোনো একটা অ্যাবনর্মালিটি মনে করি তখনই আমরা সাধারণত করি হচ্ছে এনজিওগ্রাফি। সো আমরা তখন ইমিডিয়েটলি এনজিওগ্রাফি করছি, এন্ড এনজিওগ্রাফিতে যেটা আসছে দ্যাট ইজ মোয়া মোয়া ডিজিজ। সো প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ মোয়া মোয়া ডিজিজ। তো মোয়া মোয়া ডিজিজ মেইনলি, মোয়া মোয়া শব্দটা আসছে জাপানিজ একটা সায়েন্টিস্ট থেকে। সে এটা আবিষ্কার করছে যে জাপানে যে ডিজিজটা হয়েছে, মোয়া মোয়া মানে হচ্ছে স্মোক অফ পাফ, অর্থাৎ আমরা যখন হালকা ধোঁয়া ছাড়ি, একটা ধোঁয়ার মতো যে একটা অস্পষ্ট জায়গাটা, সেটা। সো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যেটা, এটার যে টার্মিনাল পোর্শন, এটা সাধারণত অক্লুড অথবা হচ্ছে ন্যারো হয়ে যায়, অর্থাৎ কিছুটা ন্যারো হয়ে যায় অথবা কোনো একটা অক্লুশন হয় ওই জায়গাটায়। ওকে, সো যখন অক্লুশন হয়ে যায় তখন মানে এরকম ন্যারো যখন হয়ে যায়, তো তখন সাধারণত টিস্যু পারফিউশন হয় না, অর্থাৎ ব্লাড ঠিকমতো পৌঁছাতে পারে না, ব্লাড ঠিকমতো যায় না। সো তখন সাধারণত ইটসেলফ, বডি ইটসেলফ কিছু কোল্যাটারাল সার্কুলেশন ক্রিয়েট করে। এই যে কোল্যাটারাল সার্কুলেশনের মাধ্যমে টিস্যু পারফিউশনটা মেনটেন করার ট্রাই করে। সো আমরা যদি এই পেশেন্টকে থ্রোম্বোলাইসিস করি, থ্রোম্বোলাইসিস যে যাবে মানে থ্রোম্বাস হয়তো ব্রেক হইলো, যাক এখানে অক্লুশন আছে, অক্লুশন ভাঙলো, কিন্তু রক্তটা যাবে কোন দিক দিয়ে? আমার সামনে কোনো পথ নাই। আমার যদি পথই না থাকে, আমি যদি পাথর সরাই, খুব একটা লাভ আছে? আমার যদি একটা পথ থাকে, আমি পাথর সরাইলে গাড়ি নিয়ে যেতে পারবো। সো সিমিলার গোস টু দ্যাট, থ্রোম্বোলাইসিস কাইন্ড অফ আমার যে অক্লুশন আছে বা কোনো অবস্ট্রাকলস আছে সেটাকে আমরা সরায় ফেললাম, কিন্তু আমার সামনে তো যাওয়ার রাস্তাই নাই, আমার যে ব্লাড ফ্লো করবে ওই পারফিউশনের তো ওই জায়গাটা নাই। সো দ্যাট ইজ ওয়াই থ্রোম্বোলাইসিস করার কারণেও পেশেন্টের কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই। সো সেম ডিজিজটা আমরা জাপানে ফেস করতেছি, ঠিক সেম রাইট সাইডেড উইকনেস, স্লারিং অফ স্পিচ। পেশেন্টের আমরা ইসকেমিক স্ট্রোক আমরা ফার্স্ট প্রেডিক্ট করছি, প্রেডিক্ট করার কারণে ওরা একসাথে সিটি, এমআরআই এবং সেরেব্রাল অ্যাঞ্জিওগ্রাফি তিনটাই করছে। সো যখন সেরেব্রাল আমরা অ্যাঞ্জিওগ্রাফি করছি, আমি একটা নর্মাল আর অ্যাবনর্মালের মধ্যে একটা কন্ট্রাস্ট দেখাচ্ছি। তো সেরেব্রাল অ্যাঞ্জিওগ্রাফিতে ফার্স্টে হচ্ছে পাফ অফ স্মোক, অর্থাৎ স্মোকের মতো একটা অস্পষ্ট জায়গা। সেকেন্ডলি দেখা যাইতেছে যে টার্মিনাল পোর্শন অফ দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারির মধ্যে একটা অক্লুশন টাইপের আছে। থার্ড দেখা যাইতেছে যে এখানে একটা কোলেটারাল সার্কুলেশন হয়েছে, একটা কোলেটারাল নেটওয়ার্ক হয়েছে, অর্থাৎ রাস্তা তো যাইতে পারতেছে না সোজা, এই জন্য ও একটা অল্টারনেট পাথওয়ে সিলেক্ট করছে। এবং দেখা যাইতেছে যে এখানে লেপ্টোমেনিনজিয়াল এই যে আর্টারিজ গুলো, সেগুলো একটা কোলেটারাল সার্কুলেশন ক্রিয়েট করছে। ওকে, এবং হচ্ছে পোস্টো সেরেব্রাল আর্টারি যেটা, সেটা অনেকটা এনলার্জ হয়ে গেছে। তো আমার যে এই ফাইন্ডিংস গুলোতে আমি খুব ইজিলি ডায়াগনোসিস করতে পারি দিস ইজ আ মোয়া মোয়া ডিজিজ। সো এই ডিজিজ হইলো, ইনভেস্টিগেশন হইলো, কনফার্ম করলাম, এখন আমি কি ট্রিটমেন্ট দেবো? সো এই পেশেন্টকে থ্রোমোলাইসিস করে বা অক্লুশন সরায় কোনো লাভ নাই আমাদের। এখন এই পেশেন্টকে ডিরেক্ট সার্জারি অ্যাপ্রোচে যাওয়া হবে। সো এখানে আমাদের দুই ধরনের সার্জারি হয়, একটা হচ্ছে ডিরেক্ট সার্জারি আর একটা হচ্ছে ইনডিরেক্ট সার্জারি। তো ডিরেক্ট রিভাস্কুলারাইজেশন, ইনডিরেক্ট রিভাস্কুলারাইজেশন। সো এখানে ডিরেক্ট ভাস্কুলারাইজেশন করা হয় হচ্ছে যাদের বয়সটা একটু বেশি, অর্থাৎ 20 থেকে 30 বছরের। ইনডিরেক্ট ভাস্কুলারাইজেশন করা হয় বা রিভাস্কুলারাইজেশন করা হয় যাদের বয়সটা একটু কম, অর্থাৎ লেস দেন 10 বা 14 ইয়ার্স ওল্ড। ওকে,
সো এই পেশেন্টটার যেহেতু বয়স 8 বছর বা 9 বছর বয়স, এই জন্য আমরা এই পেশেন্টটাকে ইনডিরেক্ট রিভাস্কুলারাইজেশন করবো। এই ইনডিরেক্ট রিভাস্কুলারাইজেশন কিভাবে করা হয়, এটাকে আমরা বলি হচ্ছে ইডিএএস। সো এই ইডিএএস কিভাবে করা হয়, সো আমরা যদি স্ক্যাল্পের লেয়ার চিন্তা করি, ফার্স্টে থাকে স্কিন, তারপরে থাকে হচ্ছে সাবকিউটেনাস টিস্যু। সো আমরা ফার্স্টে স্কিনটাকে যদি কাটি, তারপর কিউটেনাস লেয়ারে যখন আসি, তখন সাধারণত দেখা যায় যে এইখানে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারিটা হচ্ছে অনেক ভিজিবল থাকে, অর্থাৎ সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারিটা এখানে মোস্টলি প্রমিনেন্ট থাকে। সো আমাদের তো আর ভিতরে যাওয়া লাগলোই না, আমরা তো এই আর্টারিটা পেয়ে গেছি, তাই না? আমাদের তো মেইনলি সার্কুলেশন দরকার। সো এই জায়গাটাকে সুন্দর মতো কেটে প্রিজার্ভ করা হয়। তারপরে হচ্ছে বোনটাকে কাটা হয়, ক্রেনিওটমি করা হয়। ক্রেনিওটমি করার পরে ডুরা আসে, ডুরাটাকে ঠিক প্রিসাইজলি যেই শেপে আমরা সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি ওই জায়গাটাকে অ্যাপোনেউরোসিস সহ জায়গাটাকে কাটছি, ঠিক সেম ভাবে কেটে ওই জায়গাটাকে লাইক একটা কার্পেটের মতো, আমরা যেমন ফ্লোরে একটা কার্পেট বিছাই না, সো ঠিক সেম ফ্লোরে জাস্ট ব্রেনের উপর, ব্রেনটাকে আমরা ফ্লোর যদি ধরি, কার্পেটটা হচ্ছে আমার সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। সো কার্পেটটাকে জাস্ট বিছাইলাম, বিছাই হচ্ছে আমরা চারদিক থেকে স্টিচ মেরে দিই। সো ইটস লাইক কার্পেট বিছিয়ে চারদিক থেকে পিন মারা। সো ব্রেইনের উপর যে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, ওই যে ওই জায়গাটা, যে জায়গাটা অক্লুড করে আছে বা ঠিক মতো যাচ্ছে না, বা ওইখানে স্মোক অফ পাফ আছে, ওই জায়গাটায় সুন্দর মতো সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি লেয়ারটা রেখে আমরা স্টিচ দিয়ে দিই। সো দ্যাট ফার্দার যেটা হয় সেটা হচ্ছে অ্যাঞ্জিওজেনেসিস, অর্থাৎ ওই জায়গাটায় সার্কুলেশন নিজে নিজে ক্রিয়েট করে। যেহেতু এখানে একটা কন্টিনিউস ব্লাড ফ্লো হচ্ছে, ব্লাড যাচ্ছে মানে টিস্যুতে নিউট্রিশন হচ্ছে। সো লেটার টিস্যু হচ্ছে উইদিন ইয়ারের মধ্যে নিজেই একটা সার্কুলেশন ক্রিয়েট করে ফেলে, একটা এনজিও জেনেসিস হয়ে ওর সার্কুলেশনটা আবার মতো রিপারফিউজ করে। সো দ্যাটস হাউ ইনডিরেক্ট রিভাস্কুলারাইজেশন ইজ ডান বাই ইডিএএস। এখন ডিরেক্ট ভাস্কুলারাইজেশন কি, যাদের বয়স একটু বেশি তাদের যেটা করা হয় সেটা হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, যেটা সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি আর হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি, তো এই দুটার মধ্যে একটা বাইপাস ক্রিয়েট করা হয়, অর্থাৎ সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারিটাকে নিয়ে মিডল সেরেব্রাল আর্টারির মধ্যে ডিরেক্টলি হচ্ছে স্টিচ দিয়ে দেওয়া হয়। সো এখন এই সার্জারির ফলে কি কমপ্লিকেশন হতে পারে, যদি ঠিকমতো রিপারফিউশন না হয়, পেশেন্টে কিন্তু আবার ইসকেমিয়া হতে পারে, আবার পেশেন্ট ইসকেমিক স্ট্রোক হতে পারে, বা পেশেন্টের যদি এখন পারফিউশন বেশি হয়ে যায়, হঠাৎ করে পারফিউশন বেশি, ব্লাড ফ্লো বেশি, ইট মে কজ হেমোরেজিক স্ট্রোক। সো আমার এখানে ইসকেমিক হেমোরেজিক দুইটাই হতে পারে, তাই না? এছাড়া কি হতে পারে, এছাড়া পেশেন্টের যে নর্মাল যে কমপ্লিকেশন গুলো, লাইক ইনফেকশন হতে পারে, সিএসএফ লিকেজ হতে পারে, ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হতে পারে, বা এখানে সাব দূরত্বে কোনো কালেকশন হতে পারে, ঠিক না? সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। সো দ্যাট ইজ ওয়াই আমাদের পোস্ট অপে পেশেন্টকে এমআরআই, সিটি স্ক্যান অ্যান্ড হচ্ছে আমাদের যে অ্যাঞ্জিওগ্রাফি, এই তিনটা আমাদের দিয়ে বেসিক্যালি আমাদের দেখতে হবে। বেসিক্যালি এমআরআই আর অ্যাঞ্জিওগ্রাফি করলে আমাদের মোটামুটি হয়ে যায় যে না ঠিক আছে, ওর পারফিউশনটা কি ঠিক আছে কিনা, ওয়েদার ইট ইজ ফাংশনিং অর নট, অ্যান্ড পেশেন্টের জিসিএস এন্ড আদার সিমটমস গুলো ঠিকমতো মনিটর করা। তো এখানে একটা কথা হচ্ছে যে ওয়াই সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। প্রথম কথা হচ্ছে আমাদের যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এইটাই তো অক্লুড হয়ে গেছে। তো আমার মেইন রাস্তা যদি অক্লুড হয়, ইন্টারনালের রাস্তাটা যদি অক্লুড হয়, তাহলে আমি এক্সটার্নাল দিয়ে রাস্তাটা নিয়ে আসবো না। তো এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চই হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। তো ইন্টারনালটা অক্লুড হয়েছে, এই জন্য আমরা এক্সটার্নাল এর যে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, এটা নিয়ে আমরা মেইনলি বাইপাস অথবা ইডিএস যেটাই হোক না কেন আমরা করছি। সো দ্যাট ইজ ওয়াই উই চুজ সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। তো এখন কথা হচ্ছে যে মোয়ামার ডিজিজটা কিভাবে হয়, হাউ দ্য প্যাথোজেনেসিস অ্যাকচুয়ালি অকার। সো আমাদের যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, সেটা সাধারণত স্টেনোসিস বা অক্লুশন হয়। যখন অক্লুশন হয় তখন ব্লাড কি ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে যেতে পারবে, ওই যে সার্কুলার ফুলিস তো ক্রসই করতে পারবে না। যখন হয় না তখন ব্রেইনে ব্লাড ঠিকমতো পৌঁছাতে পারে না, ব্রেইনে হচ্ছে। সো এরকম যখন হয় তখন ব্রেইনে ব্লাড ঠিকমতো পৌঁছাতে পারে না। ব্রেইনে যদি ব্লাড ঠিকমতো পৌঁছাতে না পারে, তাহলে সেক্ষেত্রে ওটা হাইপোপারফিউশন হবে। হাইপোপারফিউশন হলে ব্রেইন এক্সস্টেড হয়ে যাবে, অর্থাৎ ব্রেইনের যে আমার ডিমান্ড, সে অনুযায়ী সাপ্লাই যেতেছে না, ব্লাড যেতে পারতেছে না, সেক্ষেত্রে ব্রেইন অনেক এক্সস্টেড হয়ে যাবে। অ্যান্ড চেষ্টা করবে ব্রেইন যে আচ্ছা তুমি আমাকে মেইন ইন্টারনাল ক্যারোটিডে যেতে পারতেছে না, আমি কোল্যাটারাল সার্কুলেশন গুলো ক্রিয়েট করি। সো ও কোল্যাটারাল সার্কুলেশন ক্রিয়েট করার কারণে এই যে একটা স্মোক অফ পাফ দেখা যায়, মানে একটা ধোঁয়ার মতো, ধোঁয়াশা টাইপের অনেকগুলো লাইক শাখা প্রশাখার মতো ব্রাঞ্চ। দ্যাটস হাউ মোয়ামন ডিজিজ ডেভেলপস। তো পেশেন্টের এই সিমটম গুলো কেন ডেভেলপ করলো, যে রাইট সাইডেড উইকনেস, স্লারিং অফ স্পিচ? আমার তো ওই যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটা হচ্ছে অক্লুড বা স্টেনোসিস, আমার যাইতেই পারতেছে না। কোল্যাটারাল সার্কুলেশন দিয়ে তো আমার ঠিকমতো ব্রেনের ব্লাডই পৌঁছাতে পারতেছে না। ব্লাড যদি পৌঁছাইতে না পারে, ব্লাডে যদি পুষ্টি না থাকে বা রক্ত যেতে না পারে, সেক্ষেত্রে কি প্রবলেম হবে? সেক্ষেত্রে ব্লাডে কি হাইপার পারফিউশন হবে, পেশেন্ট তাহলে ব্রেইনের কি ইসকেমিয়া হবে। বেসিক্যালি হচ্ছে টিআইএ বা ট্রানজিয়েন্ট ইসকেমিয়া অ্যাটাক। তো যদি কোনো পেশেন্টের এরকম উইকনেস টুইকনেস এই সিমটম গুলো 24 ঘন্টা নিচে হয় ডিউ টু ফোকাল কোনো একটা ডেফিসিট, নিউরোলজিক্যাল ডেফিসিট, সেটাকে আমরা বলি টিআইএ। যদি 24 ঘন্টার বেশি পারসিস্ট করে সিমটম গুলো, তাকে আমরা বলি ইসকেমিক স্ট্রোক। সো ইন দিস কেস, যেহেতু ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্লক, ব্লাড দিতে পারতেছে না, পারফিউশন হইতে পারতেছে না, ইসকেমিয়া হইতেছে, দ্যাট ইজ 24 ঘন্টার নিচে যেহেতু, সেটা হচ্ছে ট্রানজিয়েন্ট ইসকেমিয়া অ্যাটাক। সো এইখানে এমআরআইতে একটা ইম্পর্টেন্ট সাইন আছে, এই সাইনটাকে আমরা বলি হচ্ছে আইভি সাইন। অর্থাৎ এখানে যে ল্যাপ্টোমেনিঞ্জিয়াল ভেসেলস গুলো আছে, মানে কিছু কোলাটারাল সার্কুলেশন গুলো হলো এখানে মোর প্রমিনেন্ট দেখা যাবে, এবং যে আমাদের কর্টিক্যাল যে ব্লাড ফ্লো, ব্রেইনের যে ব্লাড ফ্লো, এটা স্লো ডাউন হয়ে যাবে।
সো এই যে এই দুইটা পয়েন্টকে আমরা একসাথে বলি হচ্ছে আইভি সাইন। এখানে একটা ইম্পর্টেন্ট স্টেজিং আছে, এই স্টেজিংকে আমরা বলি হচ্ছে সুজুকি স্টেজিং। সো আমরা যদি সুজুকি স্টেজিং করি, সুজুকি স্টেজিং আমরা চিন্তা করলাম একটা বাইক নিয়ে বের হয়েছে, সুজুকি বাইক। সো এটা স্টেজ 1 হবে হচ্ছে রাস্তাটা যদি ন্যারো থাকে, অর্থাৎ ভেসেলস গুলা ন্যারোইং হয়ে গেছে, স্টেজ 1। 2 নাম্বার হচ্ছে ওকে আমার রাস্তাটা ন্যারো, সামনে যে দেখতেছি আরো বেশি ন্যারো হয়ে গেছে এবং আমাকে কি তাহলে একটা অল্টারনেট পাথওয়ে নিতে হবে না? সো এইটা হচ্ছে স্টেজ 2, অর্থাৎ ভেসেলস গুলো তো ন্যারো হয়েছে, সামনে আরো প্রোগ্রেসিভলি ন্যারো হচ্ছে এবং আমাকে এখন কোল্যাটারাল সার্কুলেশন নিতেই হবে, স্টেজ 2। স্টেজ 3 হচ্ছে আমার কোল্যাটারাল সার্কুলেশন এখন আমি নিয়ে নিলাম, আমার এতই বেশি স্টেনোসিস হয়েছে বা ন্যারো হয়েছে, আমার আর পসিবল হচ্ছে না ওই রাস্তা দিয়ে যাওয়ার জন্য, ব্লাড ফ্লো করার। এই জন্য আমি একটা অল্টারনেট পাথওয়ে নিলাম, কোল্যাটারাল সার্কুলেশন। দিস ইজ স্টেজ 3, যেটা এই পেশেন্টের ছিল। স্টেজ 4টা কি? স্টেজ 4টা হচ্ছে যে আমার এই কোল্যাটারাল সার্কুলেশন গুলো আস্তে আস্তে ইন্টেন্সিফাই হইতেছে, বা আমাদের এই যে আমরা যে স্মোক বলি বা স্মোক অফ পাফ, এই জিনিসটা আমার বেশি প্রমিনেন্ট হইতেছে। ওকে, নাম্বার 5 কি? নাম্বার 5 হচ্ছে ইন্টারনাল সেরেব্রাল যে আর্টারি, এটার ব্লাড ফ্লো কমে যেতেছে কিন্তু এক্সটার্নাল ব্লাড ফ্লো বেড়ে যেতেছে। ওকে, নাম্বার 6 হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্লাড সাপ্লাই পুরোপুরি ভাবে ডিসঅ্যাপিয়ার, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির সাপ্লাই হচ্ছে পুরো প্রিডমিনেন্ট এবং কোল্যাটারাল সার্কুলেশন গুলো প্রিডমিনেন্ট। সো এই 6টা স্টেজিং আমরা অ্যাসেস করে আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট বা সার্জারির দিকে আগাই। তো এখানে কথা হচ্ছে কোল্যাটারাল সার্কুলেশন কেন ইম্পর্টেন্ট বা লেপ্টোমেনিঞ্জিয়াল আর্টারিজ গুলো কেন ইম্পর্টেন্ট। আমার যদি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্লাড মানে ব্রেনে যেতে না পারে, এটা তো সার্কেল অফ উইলিসকে এন্টার পোস্টেরিয়র এন্ড মিডল সেরেব্রাল আর্টারিকে সাপ্লাই দিয়ে যায়। যদি আমার ইন্টারনালি ব্লক হয়ে যায় বা অক্লুড হয়ে যায় বা কাজ করতে না পারে, তখন আমাকে তো অল্টারনেট পাথওয়ে নিতে হবে। এই যে অল্টারনেট পাথওয়ে, এই যে কোল্যাটারাল সার্কুলেশন বা ব্রেনে যে কিছুটা হলেও ব্লাড পৌঁছাইতে হবে, দ্যাটস হোয়াট ডান বাই লেপ্টোমেনিঞ্জিয়াল আর্টারি। সো দ্যাট ইজ বাই লেপ্টোমেনিঞ্জিয়াল আর্টারি সো ইম্পর্টেন্ট। তো আমরা যদি কজ চিন্তা করি, মোয়ামর ডিজিজের অ্যাকচুয়ালি কোনো কজ নাই। অ্যাকচুয়ালি মোয়ামর ডিজিজ হচ্ছে কনজেনিটাল বা জেনেটিক কারণে। কিন্তু আমরা যদি কজ বের করে দেখি যে পেশেন্টের নিউরোফাইব্রোমাইটোসিস টাইপ 1 আছে, বা পেশেন্টের ডাউন সিনড্রোম আছে, বা পেশেন্টের কোনো ইনফ্লামেটরি ডিসঅর্ডার বা মেনিনজাইটিস আছে, এই 4টা যদি কজ থাকে তাহলে আমরা বুঝবো যে দিস ইজ নট আ মোয়ামর ডিজিজ, ইট ইন্ডিকেটস মোয়ামর সিনড্রোম। সো ডিজিজ হচ্ছে ইডিওপ্যাথিক কোনো কারণে, আর সিনড্রোমটা হচ্ছে যে অনেকগুলো কজ বললাম, এইগুলোর একটা কমপ্লেক্স হচ্ছে আমার মোয়ামর সিনড্রোম। হচ্ছে আমরা কেস সামারি বলি, তাহলে কেস সামারি হচ্ছে পেশেন্টের রাইট সাইডেড উইকনেস, পেশেন্টের স্লারিং অফ স্পিচ আছে। সো পেশেন্টকে যখন হসপিটালে আনা হইলো, ইন টার্মস অফ বাংলাদেশ, ওকে হচ্ছে ইসকেমিক স্ট্রোক ধরে ওকে এক্সামিনেশন করে জার্ক রিজেরেটেড প্লান্টার এক্সটেন্সর যেহেতু পেয়েছে, তো ওকে ইসকেমিক স্ট্রোক ধরে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, থ্রোম্বোলাইসিস করা হয়েছে, উইচ আলটিমেটলি ফেইল্ড। কেন? বিকজ ইট ওয়াজ আ মোয়ামর ডিজিজ, অ্যান্ড মোয়ামর ডিজিজ মানেই হচ্ছে ওর যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এটা আস্তে আস্তে স্টেনোসিস বা অক্লুড হয়ে যায়, এবং দেয়ার ইজ কোল্যাটারাল সার্কুলেশন উইচ মে অকার লাইক স্মোক অফ পাফ। সো ব্রেইনে এনাফ পরিমাণ ব্লাড দিতে পারতেছে না, ব্লাড না যাওয়ার কারণে হাইপোপারফিউশন হইতেছে, হাইপোপারফিউশনের কারণে ইসকেমিয়া হইতেছে। সো বাংলাদেশে যে পেশেন্টটাকে আনা হয়েছে উইদিন 2 আওয়ার্স, ইট মে কজ ট্রানজিমিয়া ট্রানজে যে বাংলাদেশে যে পেশেন্টটাকে 2 আওয়ার্সের মধ্যে আনা হয়েছে, ইট হ্যাজ কজড বা শি হ্যাজ কজ ট্রানজেমিক ইসকেমিক অ্যাটাক, যার কারণে মোয়ামর ডিজিজের কারণে এটিআই এটা হয়েছে, এবং ওই পেশেন্টকে আলটিমেটলি থ্রোম্বোলাইসিস করে কোনো লাভ নাই, কারণ আর্টারি আমার স্টেনোসিস। ঠিক সিমিলারলি পেশেন্টটাকে যখন সিমিলার একটা পেশেন্ট যখন আমরা জাপানে দেখলাম বা জাপানে ট্রিটমেন্ট দেওয়া হলো, ওকে এমআরআই করে ওর ক্লিয়ারলি আইভি সাইন পাওয়া গেল, এনজিওগ্রাফি করে এই যে স্মোক অফ পাফ, স্টেনোসিস, অক্লুশন, এই জিনিসগুলো পাওয়া গেল, এবং পেশেন্টকে আর্জেন্টলি হচ্ছে সার্জারি করা হলো। যেহেতু পেশেন্টের এইজ 18 এর নিচে, সেজন্য আমরা করছি ইনডিরেক্ট সার্জারি, এটাকে আমরা বলি ইডিএএস। পেশেন্টের এইজ যদি বেশি হইতো, 20-30 এর মধ্যে হইতো, তাহলে আমরা তাকে ডিরেক্ট বাইপাস সার্জারি করতাম। আর এখানে আমরা যে সার্জারিটা করি, সেই সার্জারিতে কোন বেসিসটা আমরা ইউজ করি? সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। কেন? বিকজ ইট ইজ এ ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। কেন ইন্টারনাল না? বিকজ ইন্টারনাল ইজ অলরেডি অক্লুডেড। সো আমরা এই এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি যে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি ব্রাঞ্চ, এটাকে সাধারণত আমরা ব্রেইনের উপর জাস্ট রেখে ডুরার সাথে অ্যাটাচ করে আমরা সুন্দর মতো ক্লোজ করে দিয়ে আসি, সো দ্যাট ইট মে কজ এনজিওজেনেসিস, অর্থাৎ ফার্দার ভেসেলস গুলা ডেভেলপ করে ব্রেইনে পর্যাপ্ত পরিমাণ বা এনাফ পরিমাণ পারফিউশন দিতে পারে। সো দ্যাটস হাউ দ্য মোয়ামর ডিজিজ ইজ ট্রিটেড। আমি যখন এই কেসটা বাংলাদেশে দেখলাম, তখন আমার কাছে মনে হলো যে কেন থ্রোম্বোলাইসিস কাজ করলো না। বাট জাপানে এসে যখন আমি দেখলাম, ইট ইজ লাইক অ্যাবসলিউটলি ক্লিয়ার যে কেন thrombolysis মোয়ামর ডিজিজে কাজ করে না, why it requires a surgery. So that's how the case has been conducted.